আমরা যদি আমাদের মা বোনদেরকে তাদেরকে রাজনৈতিক অধিকারের পাশাপাশি তাদেরকে যদি আমরা স্বাবলম্বীভাবে গড়ে তুলতে না পারি, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারি, তাহলে আমরা কোনোই উন্নয়ন অগ্রযাত্রাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সেই জন্যই আপনারা দেখেছেন যে দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনা করেছিলেন, উনি এই দেশের নারীদেরকে শিক্ষিত করার জন্য, মেয়েদেরকে শিক্ষিত করার জন্য তাদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করেছিলেন শিক্ষা ব্যবস্থা। এবং তার কারণে আজকে সমগ্র বাংলাদেশে নারীদের শিক্ষার হার অনেক বৃদ্ধি পেয়েছে। এবং আমরা এখন পরবর্তী বিএনপি সরকার যে গঠিত হবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে লক্ষ কোটি নারী যে শিক্ষিত হয়েছে, এই নারীদের শিক্ষার আলো পৌঁছেছে, কিন্তু এখন তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। বিশেষ করে খেটে খাওয়া নারী, প্রান্তিক পরিবার যারা আছে, প্রান্তিক নারী যারা আছেন সারা বাংলাদেশে, খেটে খাওয়া যারা নারী আছে, তাদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং এই কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ পর্যায়ক্রমিকভাবে সমগ্র বাংলাদেশে আমরা গৃহিণী যারা আছেন, মা যারা আছেন, তাদের কাছে আমরা সরকারের পক্ষ থেকে একটি ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড পৌঁছে দিতে চাই, যেই কার্ডের মাধ্যমে প্রত্যেকটি মা, প্রত্যেকটি গৃহিণী সরকারের পক্ষ থেকে ন্যূনতম একটি সহযোগিতা পাবে, যার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা পাবে, যার মাধ্যমে ধীরে ধীরে সেই পরিবারটি, সেই মাটি, সেই গৃহিণীটি ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে গড়ে উঠবে। প্রিয় ভাই বোনেরা, একই সাথে বাংলাদেশে আমরা জানি কৃষি হচ্ছে প্রধান পেশা। বাংলাদেশের কোটি কোটি মানুষ কৃষি পেশার সাথে জড়িত এবং কোটি কোটি কৃষক আমাদের আছেন। কৃষক যদি ভালো থাকে, বাংলাদেশের মানুষও ভালো থাকে। এবং সেই জন্যই এই কৃষকরা বিভিন্ন সময় বিভিন্ন কষ্টের মধ্যে দিয়ে তাদেরকে যেতে হয়। আমরা সেই জন্যই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে এই কৃষক ভাইদের পাশেও আমরা দাঁড়াবো। এবং কৃষক ভাইদের পাশে দাঁড়ানোর জন্য মা বোনদেরকে যেভাবে আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহযোগিতা করে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই, ঠিক একইভাবে কৃষক ভাইদেরকেও আমরা কৃষি কার্ড নামক একটি কার্ড দেব, যার মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে সরকারের পক্ষ থেকে যে সকল সহযোগিতা থাকবে সেগুলো আমরা সরাসরি কৃষক ভাইদের কাছে পৌঁছে দিতে চাই। এবং এভাবে পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রান্তিক হোক, ক্ষুদ্র হোক, মাঝারি হোক, সকল ধরনের কৃষককে ধীরে ধীরে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়তে চাই। প্রিয় ভাই বোনেরা, এই এলাকা সহ ঢাকা 17 এলাকা সহ সমগ্র বাংলাদেশে আরেকটি বড় সমস্যা আছে। আমাদের তরুণ যুবক যারা আছে, তরুণ যুব সমাজের সদস্য যারা আছে, ছেলে হোক মেয়ে হোক, তাদের কাছে অধিকাংশের কাছে শিক্ষার আলো আছে, কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। শুধু শিক্ষিত হলেই হচ্ছে না, তাদের কর্মসংস্থানের অভাব রয়ে গেছে। আমাদের বহু তরুণ যুব সমাজের বহু সদস্য আজও বেকার রয়ে গিয়েছে। এত বড় জনসংখ্যার একটি অংশকে যদি বেকার রেখে দেই, আমরা বেকার থেকে যাই, তাহলে অবশ্যই আমরা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। এবং সে কারণে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমাদের যে তরুণ আছে, যুবক আছে, এদেরকে আমরা বিভিন্ন রকম প্রশিক্ষণ প্রদান করতে চাই। বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট তৈরি করে, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট তৈরি করে, আইটি সেক্টরে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে আমরা এই মানুষগুলোকে আমরা দক্ষ মানুষ হিসাবে গড়ে তুলতে চাই, যাতে করে দেশের ভিতরেই ব্যবসা বাণিজ্য হোক, দেশের ভিতরেই চাকরি বাকরি হোক, অথবা বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করে যাতে তারা তাদের বেকারত্ব ঘুচাতে পারে। এবং একই সাথে প্রিয় ভাই বোনেরা, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, আমরা দেখেছি আমাদের যে সকল ভাইয়েরা বিদেশে চাকরি করতে যায়, যাবার আগে তাদেরকে অনেক সময় অর্থের সংকটে পড়তে হয়, এবং তখন তারা কি করে, স্বাভাবিকভাবে পৈতৃক জমি জমা যা থাকে বাধ্য হয়ে অনেকেই সেই জমি জমা বিক্রি করতে হয়। আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন থেকে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা ক্ষুদ্র ব্যাংক ঋণের ব্যবস্থা করে দেবো, যাতে সেই টাকা দিয়ে তারা বিদেশে যেতে পারে, পৈতৃক জমি জমা যেন তাদেরকে বিক্রি করতে না হয়। প্রিয় ভাই বোনেরা, আমাদের দেশে একটি বিশাল সমস্যা রয়ে গেছে। বাংলাদেশের মানুষের গ্রামে গঞ্জে যেই মানুষগুলো থাকে, শহরেও বিভিন্ন প্রান্তিক মানুষ যারা আছেন, খেটে খাওয়া মানুষ যারা আছেন শহর অঞ্চলগুলোতে, এই মানুষগুলো চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত।
প্রাথমিক চিকিৎসা অনেকের জন্য পৌঁছে দেওয়া সম্ভব হয় না। সেই জন্যই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমরা সমগ্র বাংলাদেশে 1 লক্ষ শহর গ্রাম সব মিলিয়ে 1 লক্ষ আমরা হেলথ কেয়ারার বা স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ করতে চাই। এই স্বাস্থ্যকর্মী নিয়োগ করার মাধ্যমে একদিকে যেমন 1 লক্ষ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, ঠিক একইভাবে এই সকল স্বাস্থ্যকর্মী শহরের সবগুলো জায়গায়, বিশেষ করে যারা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত এই মানুষগুলোর কাছে তারা পৌঁছে যাবে, বিশেষ করে নারীদের কাছে এবং শিশুদের কাছে। এবং যে সকল অসুখ বিসুখ ঘরে বসে চিকিৎসা দেওয়া সম্ভব, সেগুলো তারা ঘরে বসেই চিকিৎসা দিবে আমাদের এই স্বাস্থ্যকর্মীরা। যার ফলে আমরা একজন মানুষকে অসুস্থ হওয়ার আগেই যাতে সে সুস্থতা পেতে পারে, অসুস্থ হওয়ার আগেই যাতে তাকে এই বিষয়ে সচেতন করা যায়, আমরা সেই পদ্ধতি গড়ে তুলতে চাইছি। আমরা যদি কম সংখ্যক মানুষকে অসুস্থ হয় এই পরিবেশ তৈরি করতে পারি, তাহলে পরবর্তীতে হাসপাতালে যে মানুষগুলো যাবে তারা কিছুটা হলেও বেটার চিকিৎসা তাদের পক্ষে পাওয়া সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষের স্বাস্থ্যের বিষয়ে আমরা পরিকল্পনা করেছি, নারীদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, আমরা আমাদের তরুণ সমাজের সদস্যদের কর্মসংস্থানের পরিকল্পনা আমরা করেছি বিভিন্নভাবে, আমরা আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করার পরিকল্পনা করেছি। একই সাথে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে যারা আমাদের জীবন থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি ঘটনার সাথে কম বেশি যারা জড়িত। জীবনে চলার পথে বিভিন্ন সময় যখন কোনো সংকটের তৈরি হয়, তারা আমাদেরকে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। এই ব্যক্তিরা কারা? এই ব্যক্তিরা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ, বিভিন্ন ওয়াক্তবের খতিব, ইমাম, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্যান্য ধর্মের যারা ধর্মীয় গুরু আছেন তারা। আমরা যদি খেয়াল করে দেখি, এই মানুষগুলো অনেকেই খুব মানবতার জীবন যাপন করে এবং সেইখানেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে এই মানুষগুলোর জন্য আমরা সরকারের পক্ষ থেকে একটি সম্মানের ব্যবস্থা করব, যাতে করে এই মানুষগুলো সম্মানজনকভাবে বসবাস করতে পারেন। এখন প্রিয় ভাই বোনেরা, এগুলো হলো পরিকল্পনার কথা। লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে এই পরিকল্পনাগুলো আমরা এই জন্য বাস্তবায়ন করতে চাই যে আমরা চাই এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ, একজন নারী হোক একজন পুরুষ হোক, নির্বিঘ্নে নিরাপদে যাতে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাফেরা করতে পারে নিরাপদে। আমরা চাই এমন একটি বাংলাদেশ ধীরে ধীরে গড়ে তুলতে যেখানে যে কোনো মানুষ, উনি ব্যবসায়ী করুন অথবা উনি চাকরি বাকরি করুন না কেন, নিশ্চিন্তে নিরাপদের সাথে ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই ধীরে ধীরে, যেই বাংলাদেশে যে কোনো মানুষ তার পরিবার নিয়ে, পরিজন নিয়ে যাতে নিশ্চিন্তে তার বাসায় রাত্রে ঘুমোতে পারে, এরকম একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। এখন প্রিয় ভাই বোনেরা, এই ঢাকা 17তে অনেক সমস্যা আছে। এখানে আমাদের যানজটের সমস্যা আছে, এখানে আমাদের বায়ু দূষণের সমস্যা আছে, এখানে আমাদের জলবদ্ধতার সমস্যা আছে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা যদি সকলে একসাথে কাজ করি তাহলে অবশ্যই আমরা এই পরিস্থিতির পরিবর্তন করতে পারব। আমাদের মুক্তিযোদ্ধারা 1971 সালে জীবন বাজি রেখে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। বিভিন্ন সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমাদের বহু মানুষ, বহু সহকর্মী, বহু নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলে তারা জীবন উৎসর্গ করেছেন। এমনকি 2024 সালের জুলাই আন্দোলনে আমরা দেখেছি 1500 মানুষকে হত্যা করা হয়েছে, হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করা হয়েছে। এই যে মানুষগুলো তাদের জীবনকে উৎসর্গ করেছেন, এই যে মানুষগুলো পঙ্গুত্ব বরণ করেছেন, নিশ্চয়ই তাদের একটি প্রত্যাশিত বাংলাদেশ ছিল, যেই বাংলাদেশে মানুষ নিরাপদে থাকতে পারবে, যেই বাংলাদেশের মানুষকে তার ধর্ম বর্ণ দিয়ে বিচার করা হবে না, বরং তার মেধা এবং তার যোগ্যতার বিচার দিয়ে তাকে বিচার করা হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি সকলে মিলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি সকলে মিলে আজকে চেষ্টা করি, ইনশাআল্লাহ অবশ্যই আমরা সেরকম একটি প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো, সক্ষম হব। পৃথিবীর বহু দেশ
পৃথিবীর বহু দেশ আমাদের মতন এরকম সমস্যায় জর্জরিত ছিল, কিন্তু তারা সকল ঐক্যবদ্ধ থেকে দেশের জনগণ একসাথে কাজ করে দেশের অবস্থার পরিবর্তন ঘটেছে। সেই সকল দেশ যদি করতে পারে, তাহলে বাংলাদেশের মানুষ কেন করতে পারবে না? আমরা বাংলাদেশের মানুষই তো গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশ থেকে স্বৈরাচারকে বিদায় করেছে। বাংলাদেশের মানুষই তো 1971 সালে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছে। তাহলে আমরা কেন দেশকে পুনর্গঠন করতে পারবো না? অবশ্যই আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো। প্রিয় ভাই বোনেরা,